আজ থেকে মাত্র ১০০ বছর আগে আরব উপদ্বীপ ছিল বিভক্ত, দরিদ্র এবং অস্থির। কিন্তু একজন মানুষ যিনি নির্বাসনে বড় হয়েছিলেন, তিনি এই মরুভূমি যে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেছিলেন। তার নাম আব্দুল আজিজ ইবনে সৌদ, যিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন নির্বাসিত যুবরাজ মাত্র ৪০ জন যোদ্ধা নিয়ে রাতের অন্ধকারে একটি দুর্গ দখল করেছিলেন এবং ৩ দশকের সংগ্রামে বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী রাজ্যগুলোর একটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৮৭৬ সালে রিয়াদে জন্ম নেওয়া আব্দুল আজিজ ছিলেন সৌদ বংশের সন্তান। তার পরিবার প্রায় ১৫০ বছর ধরে মধ্য আরবের নজদ অঞ্চলে শাসন করত। কিন্তু অষ্টাদশ শতকের শেষ ভাগে সৌদ পরিবারের ক্ষমতা দুর্বল হতে শুরু করে। প্রতিদ্বন্দ্বী উপজাতি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের দুর্বল করে দেয়। ১৮৯১ সালে যখন আব্দুল আজিজ মাত্র ১৫ বছরের কিশোর, তখন ঘটে যায় সবচেয়ে বড় বিপর্যয়। উত্তরের শক্তিশালী রশিদ পরিবার রিয়াদ আক্রমণ করে এবং সৌদ পরিবারকে পরাজিত করে। আব্দুল আজিজের পিতা আব্দুর রহমান ইবনে ফাইসালকে পরিবার নিয়ে পালাতে হয়। তারা প্রথমে মরুভূমিতে আশ্রয় নেন, তারপর বাহরাইন হয়ে অবশেষে কুয়েতে গিয়ে আশ্রয় নেন। কুয়েতের শাসক শেখ মোবারক আল সাবা তাদের আতিথ্য দেন। কুয়েতে থাকাকালীন তরুণ আব্দুল আজিজ বেড়ে ওঠেন স্বপ্ন নিয়ে, তার পূর্বপুরুষের হারানো রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন। তিনি যুদ্ধবিদ্যা শেখেন, মরুভূমির কঠোর জীবনে অভ্যস্ত হন এবং উপজাতীয় রাজনীতি বুঝতে শেখেন। শেখ মুবারক তাকে শুধু আশ্রয়ই দেননি, বরং রাজনৈতিক কৌশল এবং কূটনীতিও শেখান। আব্দুল আজিজ দেখতে পান কিভাবে বড় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটিশরা, এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে। ১৯০১ সালের শেষ দিকে ২৫ বছর বয়সী আব্দুল আজিজ সিদ্ধান্ত নেন, এখনই সময় এসেছে। তিনি তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে একটি দুঃসাহসিক অভিযান পরিকল্পনা করেন। লক্ষ্য ছিল পরিষ্কার, রিয়াদ পুনর্দখল করতে হবে। কিন্তু চ্যালেঞ্জ ছিল বিশাল। রশিদ পরিবার শক্তিশালী, তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি এবং রিয়াদ দুর্গ সুরক্ষিত। ১৯০২ সালের জানুয়ারি মাসে আব্দুল আজিজ মাত্র ৪০ থেকে ৬০ জন অনুগত যোদ্ধা নিয়ে কুয়েত থেকে যাত্রা শুরু করেন। তারা রাতের অন্ধকারে মরুভূমি অতিক্রম করেন, শত্রুদের চোখ এড়িয়ে চলেন। পথ ছিল কঠিন, প্রচণ্ড গরম দিনে এবং হিমশীতল রাতে মরুভূমি পাড়ি দিতে হয়েছে। তাদের লক্ষ্য ছিল গোপনীয়তা রক্ষা করা, কারণ যদি রশিদ পরিবার আগাম জানতে পারে তাহলে তাদের ছোট্ট দল কোনো সুযোগ পাবে না। ১৯০২ সালের ১৫ই জানুয়ারি রাতে আব্দুল আজিজ এবং তার দল রিয়াদের বাইরে পৌঁছান। তারা মাসমান দুর্গের কাছাকাছি একটি বাড়িতে লুকিয়ে থাকেন এবং ভোর হওয়ার অপেক্ষা করেন। পরিকল্পনা ছিল এরকম: রশিদ পরিবারের গভর্নর আজলান প্রতিদিন সকালে দুর্গের বাইরে এসে শহরে যান। সেই মুহূর্তে যখন দুর্গের দরজা খোলা থাকবে, তখনই আক্রমণ করতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথেই দুর্গের দরজা খুলল। আজলান বেরিয়ে আসলেন। আব্দুল আজিজ তার ভাই মোহাম্মদকে নিয়ে তীব্র গতিতে ছুটে গেলেন। একটি হাতাহাতি শুরু হল। কিংবদন্তি অনুযায়ী আব্দুল আজিজের ভাই মোহাম্মদ আজলানকে হত্যা করেন এবং তারা দ্রুত দুর্গের ভেতরে প্রবেশ করেন। রশিদ পরিবারের সৈন্যরা হতভম্ব হয়ে যায়। কিছু প্রতিরোধ হয়, কিন্তু আব্দুল আজিজের সাহস ও আশ্চর্যজনক আক্রমণের কারণে তারা আত্মসমর্পণ করে। সূর্য পুরোপুরি ওঠার আগেই রিয়াদ আবার সৌদ পরিবারের হাতে ফিরে আসে। এই বিজয় ছিল শুধুমাত্র একটি সামরিক জয় নয়, এটি ছিল প্রতীকী। রিয়াদ ছিল সৌদ পরিবারের ঐতিহ্যবাহী রাজধানী। এই বিজয় মরুভূমির উপজাতিদের মধ্যে একটি বার্তা পাঠায়: আব্দুল আজিজ শুধু সাহসী নন, তিনি সফলও। আজও মাসমাক দুর্গের প্রধান দরজায় একটি বর্ষা ফলকের চিহ্ন দেখা যায়, যা সেই যুদ্ধের স্মৃতি বহন করে। রিয়াদ দখল করা ছিল শুরু মাত্র। এখন আসল চ্যালেঞ্জ ছিল পুরো নজদ অঞ্চল নিয়ন্ত্রণে আনা এবং সেটা ধরে রাখা। রশিদ পরিবার হাল ছেড়ে দেয়নি। তারা অটোমান সাম্রাজ্যের সমর্থন পেয়েছিল। বেশ কয়েকবার তারা পাল্টা আক্রমণ করে এবং আব্দুল আজিজকে কঠিন যুদ্ধ করতে হয়। ১৯০৪ সালে রশিদ পরিবারের নেতৃত্বে এবং অটোমান সমর্থনে একটি বড় বাহিনী আব্দুল আজিজকে আক্রমণ করে। কিন্তু আব্দুল আজিজ মরুভূমির যুদ্ধ কৌশল ব্যবহার করেন। দ্রুত আক্রমণ, পিছু হটা এবং গেরিলা কৌশল প্রয়োগ করে তিনি টিকে থাকেন। আব্দুল আজিজ বুঝতে পারেন যে শুধু যুদ্ধ দিয়ে জয়ী হওয়া যাবে না। তিনি কূটনীতির আশ্রয় নেন, বিভিন্ন উপজাতির সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করেন। তার জীবনে প্রায় ২০+ বিয়ে হয়, যা রাজনৈতিক জোট তৈরির মাধ্যম ছিল। উপজাতীয় নেতাদের সম্মান দেন এবং তাদের স্বায়ত্ত শাসন কিছুটা রক্ষা করেন।
ইসলামিক আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন। ১৯১২ সালের দিকে আব্দুল আজিজ একটি বিপ্লবী পদক্ষেপ নেন। তিনি ইখওয়ান আন্দোলন প্রতিষ্ঠা করেন। এটি ছিল বেদুইন উপজাতীয় যোদ্ধাদের একটি ধর্মীয়ভাবে অনুপ্রাণিত বাহিনী। ইখওয়ান যোদ্ধারা কঠোরভাবে ইসলাম অনুসরণ করত, জিহাদকে তাদের পবিত্র দায়িত্ব মনে করত, অত্যন্ত শিশিলতাবদ্ধ ও সাহসী ছিল। বেদুইন যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী কৃষি সম্প্রদায়ে বসতি স্থাপন করে। এই বাহিনী আব্দুল আজিজের সবচেয়ে শক্তিশালী সামরিক হাতিয়ার হয়ে ওঠে। ১৯১৩ সালে আব্দুল আজিজ পূর্ব দিকে তাকান, উপসাগরীয় উপকূলের আল হাসা অঞ্চল। এটি ছিল উর্বর ভূমি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু এটি নিয়ন্ত্রণ করত অটোমান সাম্রাজ্য। একটি দ্রুত ও সফল সামরিক অভিযানে আব্দুল আজিজ আল হাসা দখল করেন। এই বিজয়ের দুটি বড় ফল হয়। অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি পায়, খেজুর বাগান, মুক্তা ব্যবসা, উপসাগরীয় উপকূলে প্রবেশাধিকার পাওয়া যায়। যখন ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, আব্দুল আজিজ একটি কূটনৈতিক সিদ্ধান্ত নেন। অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেয় এবং ব্রিটিশরা খুঁজছিল আরব মিত্র। ১৯১৫ সালে দারিন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ব্রিটিশরা আব্দুল আজিজকে নাজাদ ও আল হাসার শাসক হিসেবে স্বীকৃতি দেয়। আব্দুল আজিজ ব্রিটিশদের সাথে বন্ধুত্ব রাখতে এবং অটোমানদের বিরুদ্ধে নিরপেক্ষ থাকতে সম্মত হন। ব্রিটিশরা আর্থিক সহায়তা প্রদান করে, কিন্তু আব্দুল আজিজ খুবই সতর্ক ছিলেন। তিনি পূর্ণ স্বাধীনতা বজায় রাখতে চেয়েছিলেন এবং ব্রিটিশদের পুতুল হননি। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে যায় এবং রশিদ পরিবার তাদের প্রধান পৃষ্ঠপোষক হারায়। ১৯২১ সালে দীর্ঘ সংগ্রামের পর আব্দুল আজিজ অবশেষে রশিদ পরিবারের রাজধানী হাইল দখল করেন। এর মাধ্যমে উত্তর আরবও তার নিয়ন্ত্রণে আসে এবং তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর অবসান ঘটে। হেজাজ অঞ্চল, যেখানে মক্কা ও মদিনা অবস্থিত, শাসন করতেন শরীফ হুসেইন, যিনি হাশেমি বংশের ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি ব্রিটিশদের সহায়তা করেছিলেন আরব বিদ্রোহে, কিন্তু ১৯২৪ সালে শরীফ হুসেইন নিজেকে খালিফা ঘোষণা করেন, যা মুসলিম বিশ্বে বিতর্ক সৃষ্টি করে। আব্দুল আজিজ এই সুযোগ গ্রহণ করেন। ১৯২৪ সালের শেষ দিকে ইখওয়ান বাহিনী নিয়ে তিনি হেজাজ আক্রমণ করেন। যুদ্ধ সংক্ষিপ্ত কিন্তু নির্ণায়ক ছিল। তায়েফ দখল হয় সেপ্টেম্বর ১৯২৪, মক্কা দখল হয় অক্টোবর ১৯২৪, জেদ্দা দখল হয় ডিসেম্বর ১৯২৫, মদিনা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে ডিসেম্বর ১৯২৫। এই বিজয় আব্দুল আজিজকে শুধু একজন আঞ্চলিক শাসক নয়, বরং পবিত্র শহরগুলির রক্ষক বানিয়ে দেয়, যা তাকে সমগ্র মুসলিম বিশ্বে বৈধতা ও মর্যাদা এনে দেয়। হেজাজ বিজয়ের পর আব্দুল আজিজ এখন বিশাল এলাকা নিয়ন্ত্রণ করেন। নাজাদ, কেন্দ্রীয় মালভূমি, আল হাসা, পূর্ব উপকূল, হেজাজ, পশ্চিম উপকূল ও পবিত্র শহর, আসির, দক্ষিণ পশ্চিম পাহাড়ি অঞ্চল। তিনি নিশ্চিত করেন যে তার পুত্রদের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে, যা একটি স্থিতিশীল উত্তরাধিকার ব্যবস্থা তৈরি করে। আজও সৌদি আরবে রাজা হন তারই পুত্র বা নাতিরা। ১৯৫০-এর দশকের শুরুতে আব্দুল আজিজের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। বয়স ও বছরের পর বছরের কঠিন জীবনযাপন তার উপর প্রভাব ফেলে। তবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত নিতেন, বিদেশি রাষ্ট্রদূতদের সাথে দেখা করতেন, পরিবার ও উপজাতীয় নেতাদের সাথে পরামর্শ করতেন। ১৯৫৩ সালের ৯ নভেম্বর তায়েফে বা মক্কার কাছে গ্রীষ্মকালীন রাজধানী আব্দুল আজিজ ইবান সৌদ মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। তার মৃত্যুতে পুরো আরব বিশ্ব শোকাহত হয়। তাকে মদিনায় আল বাকি কবরস্থানে সমাহিত করা হয়, যেখানে ইসলামের অনেক প্রাথমিক ব্যক্তিত্ব সমাহিত আছেন। তারপর সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ জীবিত পুত্র সৌদ ইবান আব্দুল আজিজ এবং ক্ষমতা হস্তান্তর হয় শান্তিপূর্ণভাবে। আব্দুল আজিজ ইবান সৌদের জীবন একটি অসাধারণ যাত্রা। একজন নির্বাসিত যুবরাজ থেকে একটি রাজ্যের প্রতিষ্ঠাতা হওয়ার এই গল্প হলিউড সিনেমার চেয়েও নাটকীয়। তিনি ছিলেন একই সাথে যোদ্ধা, কূটনৈতিক, দূরদর্শী নেতা এবং একজন বাস্তববাদী রাষ্ট্রনায়ক। মাত্র ৫০ বছরে তিনি আরব উপদ্বীপের মানচিত্র পুনর্লিখন করেছেন। আব্দুল আজিজের গল্প আমাদের শেখায় যে দৃঢ় সংকল্প, কৌশলগত চিন্তা এবং নেতৃত্বের ক্যারিশমা দিয়ে কিভাবে অসম্ভব সম্ভব করা যায়।
একজন মানুষ যিনি ১৯০২ সালে মাত্র একটি দুর্গ দখল করে শুরু করেছিলেন, তিনি ১৯৫৩ সালে একটি আধুনিক রাষ্ট্র রেখে গেলেন যা আজ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের আর কোন ইতিহাস নিয়ে ভিডিও চান। পরবর্তী পর্বে আমরা হয়তো দেখব আব্দুল আজিজের পরবর্তী প্রজন্ম কিভাবে সৌদি আরবকে আধুনিক যুগে নিয়ে গেছে, বা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস। ধন্যবাদ দেখার জন্য।